দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি সারা মেহজাবিন। অজানা কারণে রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি। দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয়, বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের উপকণ্ঠে একটি নদীর পানি লাল হয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে দেখা মিলেছে এই লাল পানির নদী। রিও দে লা প্লাটায় প্রবাহিত সারান্দি নদীর একদিকে শিল্প এলাকা, অন্যদিকে দরিদ্র পাড়া। বাসিন্দাদের শঙ্কা, বিষাক্ত কোনো রাসায়নিকের কারণে এমন বদলে গেছে নদীটির পানি। এতটাই লাল হয়ে গেছে পানি, তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে। দিনের বেলায় যখন আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, তখন নদীর পানি লাল ছিল, সম্পূর্ণ লাল, রক্তের নদীর মতো দেখাচ্ছিল, আর তীব্র একটা গন্ধ নাকে লাগছিল। ইতিমধ্যে নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিও ডি লা প্লাটা নদীতে প্রবাহিত হওয়া পানির রং পার্শ্ববর্তী কোনো কারখানা রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটাইলে রংযোগ পদার্থ ফেলে দেওয়ার কারণে অথবা কাছের কোনো ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে এই রং হতে পারে। বুয়েন্স আইরেসের পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি পৌরসভা জানিয়েছে, বিকেলে শেষের দিকে পানির রং কিছুটা তীব্রতা হারিয়ে ফেলেছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে পদার্থটি বিষাক্ত নাও হতে পারে। চন্দ্রা, নিউজ 24। এবার মানুষের সঙ্গে একই মঞ্চে নাচল রোবট। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে চীনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। চন্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশটির জনপ্রিয় লোকনৃত্যের সঙ্গে তাল মিলিয়ে নেচেছে একদল রোবট। আর এমন দৃশ্য দেখে অনেকেই বলছেন, হয়তো অল্প দিনে মানুষকেও হার মানাবে রোবট। বেইজিংয়ে চীনা নববর্ষের গ্র্যান্ড স্প্রিং ফেস্টিভ্যালের গালার মঞ্চে মানুষ এবং মানবিক রোবটদের একসাথে এক অসাধারণ নৃত্য পরিবেশনাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই দৃশ্য দেখে ভারতীয় তারকা রজনীকান্তের রোবট সিনেমার কথা মনে পড়ে যেতে পারে। চন্দ্রবর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে রোবটের নাচ। রোবটগুলো চিত্তাকর্ষণভাবে রুমাল স্পিন পরিবেশন করছিল। জনপ্রিয় লোকনৃত্য ইয়াংগের সাথে তালে তালে মুগ্ধতা ছড়িয়েছে। হাতে গোল পাখা ও রুমাল নিয়ে নৃত্যশিল্পীদের সাথে নাচছে রোবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে বিশেষভাবে প্রোগ্রাম করা হয়েছে এই রোবটগুলোকে। কম্পিউটারের সাহায্যে আগেই নাচের স্টেপগুলো সেট করা হয় যন্ত্রে, এরপর কমান্ড দেওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় গতিবিধি। এতে 130টিরও বেশি নাচের ভঙ্গিমা নির্ভুলভাবে প্রদর্শন করেছে তারা। বসন্ত উৎসবে গালার মঞ্চে রোবটদের উপস্থিতি ইতিমধ্যেই দ্বিতীয়বার। সম্পূর্ণ নাচ দেখেছি আমি, সত্যি বলছি চমৎকার। চার পা সহজেই মাটিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। যত প্রযুক্তির সঙ্গে জীবনকে মেলাবেন, তত এই বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হবে। পশ্চিমারা দেখুক কিভাবে চীন প্রযুক্তিতে উন্নত হচ্ছে। ডিপসিকের পর রোবটের নাচ অবশ্যই তাদের অবাক করবে। সাংস্কৃতিক ঐতিহ্যের সুরে নতুন প্রযুক্তির মাত্রা যোগ করেছে রোবটদের এই নাচ, যা দর্শকদের একেবারেই অবাক করে দিয়েছিল। চন্দ্রা, নিউজ 24। অসময় কৈশোর আর অকালে বুড়িয়ে যাচ্ছে কোরিয়ান কিশোর কিশোরীরা। শুধু তাই নয়, সময়ের ব্যবধানে দেশটির মানুষের গড় উচ্চতা বাড়ছে আশ্চর্যজনকভাবে। এমন অবস্থায় সময়ের আগে জীবনযাত্রায় ঘটছে আমূল পরিবর্তন। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দ্রুত লম্বা হয়ে যাচ্ছে কোরিয়ান কিশোর কিশোরীরা। দেশটির গবেষণায় উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে গড়ে 100 বছরে পুরুষের গড় উচ্চতা বেড়েছে 4 থেকে 5 ইঞ্চি এবং নারীরা বেড়েছে 3 থেকে 4 ইঞ্চি।
আরও একটি পরিসংখ্যান উঠে এসেছে গবেষণায়, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গবেষকদের। বয়সের আগেই পরিণত হয়ে উঠেছে কিশোর কিশোরীরা, অর্থাৎ কৈশোর পেরোতে না পেরোতেই পরিবর্তন ঘটছে তাদের শারীরিক গঠনে। বয়সন্ধিকালের খাদ্যাভ্যাসও পাল্টে যাচ্ছে কোরিয়ানদের মধ্যে। ইউরোপের ধাঁচে খাবারের অভ্যস্ত হয়ে পড়ায় কিশোর কিশোরীদের গড় ওজন এবং উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সময়ের আগে বড় হয়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রায় ঘটছে আমূল পরিবর্তন। এদিকে দেশটির জন্মহারে দেখা দিয়েছে নিম্নমুখী, আর এই প্রবণতা অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তার বর্তমান তুলনায় 1/3 সংকুচিত হয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি এখন আর শুধু একটি পর্বত নয়, এটি আইনিভাবে একজন মানুষ। নতুন আইন অনুযায়ী পর্বতটি সম্পূর্ণ মানবিক অধিকার পেয়েছে, যা মাওরি জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ছিল। এই পদক্ষেপ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। আর এতে প্রকৃতি ও মানুষের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী বরাবরই তারানাকি মাউঙ্গাকে তাদের পূর্বপুরুষ হিসেবে দেখে এসেছে। তবে 19 শতকে ইউরোপীয় ঔপনিবেশিকরা এটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এটি শুধু একটি পর্বত নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। এই আইন আমাদের হারানো অধিকার ফিরিয়ে দিয়েছে। বিষয়টি শুধু পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নয়, ন্যায় বিচারের ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ। নতুন আইনে পর্বতটি নতুন নাম দেওয়া হয়েছে তে কাউই তুপুয়া, যা এখন থেকে একটি জীবন্ত ও অবিভাজ্য শর্ত হিসেবে বিবেচিত হবে। এর ফলে তার সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করা হবে। 1970 ও 80 দশকে মাওরি অধিকার আন্দোলনের ফলে নিউজিল্যান্ড সরকার তাদের ভাষা ও সংস্কৃতির আইনি স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় 2023 সালের তারানাকি অঞ্চলে 8টি মাওরি গোত্রের সঙ্গে পুনর্বাসন চুক্তি হয়। নতুন আইনের ফলে পর্বতটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এটি কেনাবেচা করা যাবে না, তবে সাধারণ মানুষ পর্বতে প্রবেশ ও ভ্রমণের জন্য সুযোগ আগের মতোই পাবেন। চন্দ্রা, নিউজ 24। শুভ্র বরফে ঢাকা পড়েছে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা। গত কয়েক সপ্তাহের তীব্র ঠান্ডায় পাল্টে গেছে আমেরিকা ও কানাডার সীমান্তে থাকা নয়নাভিরাম এই জলপ্রপাতের পানির ধারার চিরাচরিত রূপ। অবশ্য নায়াগ্রার এই ভিন্ন চেহারাও মুগ্ধ করছে দর্শনার্থীদের। দক্ষিণ গোলার্ধে যখন শীত বিদায় নিয়ে জেগেছে বসন্তের দোলা, তখন পৃথিবীর উত্তর গোলার্ধে চলছে শীতের প্রবল তাণ্ডব। থমকে গেছে নায়াগ্রা জলপ্রপাত। বাধাহীন ছুটে চলা নায়াগ্রার যে সৌন্দর্য বিমোহিত করে পর্যটকদের, সেই নায়াগ্রা জলপ্রপাতে এখন ভিন্ন রূপ। বরফে জমে নিথর নায়াগ্রার বিশাল জলধারা। পৃথিবীর অন্যতম বৃহৎ জলপ্রপাত নায়াগ্রা দিয়ে যে বিশাল জলরাশি নেমে আসে, সেগুলো এখন বরফখণ্ড। তবে এতে নায়াগ্রার সৌন্দর্য এতটুকু কমেনি, বরং বেড়েছে। বরফে জমে যাওয়া নায়াগ্রার শুভ্র সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। এমন দৃশ্য সত্যি সারা জীবন আমি মনে রাখবো। সবকিছু থমকে রয়েছে। গেল দিনও কিছুটা পানি প্রবাহিত হলেও আজ সব নীরব। তীব্র এই ঠান্ডায় জমে যায় নায়াগ্রা জলপ্রপাতের কিছু অংশ। মাঝে মধ্যে এতে আইস ব্রিজও তৈরি হয়। শুধু পানি নয়, আশেপাশের গাছের পাতা, পাথর আর দেওয়ালও বরফে ঢেকে যেন রূপ নেয় কারুকার্যে। নায়াগ্রা জলপ্রপাতের অপূর্ব সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে এখানে। মাসুদ রানা, নিউজ 24। অন্যরকম সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 অন্যরকম খবর। ভারতের বিহার রাজ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে একত্রিত হলেন বৌদ্ধ ভিক্ষুরা। এ সময় বুদ্ধ এবং তার দুই বিশিষ্ট শিষ্যের ভস্ম প্রদর্শন করা হয় জনসাধারণের মাঝে। ভিক্ষুদের সাথে লোক নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মঙ্গোলিয়া সহ 10টি দেশের ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান বুদ্ধ 2600 বছরেরও বেশি সময় আগে নেপালের লুম্বিনীতে রাজপুত্র হিসেবে
জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি সত্যের সন্ধানে রাজকীয় এবং অন্যান্য বস্তুগত আনন্দ ত্যাগ করেন। মহাকুম্ভে পুণ্য স্নান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাঞ্চলীয় প্রয়াগরাজ শহরে 3টি পবিত্র নদীর সংযোগস্থলে তিনি পুণ্য স্নান করেন। গেরুয়া রঙের সোয়েটশার্ট এবং কালো সোয়েট প্যান্ট পরে হাঁটু পর্যন্ত পানিতে 3 বার ডুব দেন। চলতি বছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন মহাকুম্ভে স্নান করলে মানুষের পাপমোচন হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। और वही समवाय समवेत स्वरूप भारतीयता का सार्वभौम रूप यहाँ पर दुनिया देखती है जब महाकुंभ का आयोजन होता है और जब प्रधानमंत्री नरेंद्र मोदी पहुंचते हैं, त्रिवेणी स्नान करते हैं। টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মালিকানা পরিবর্তন হতে পারে, এমন আভাস মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ হবে নাকি বিক্রি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্সের এই টিকটককে এখন হয়তো বিক্রি করতে হবে অথবা পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। দেশটির নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ট্রাম্প শপথ নেওয়ার পর তা আবারও চালু করা হয়। বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং চীনা প্রযুক্তিতে তৈরি জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি চীনেই বন্ধ। টিকটকের পরিবর্তে একটি আলাদা সিস্টার অ্যাপ ডুইনের প্রচলন রয়েছে দেশটিতে। নতুন মার্কিন প্রশাসন বিষয়টি মূল্যায়ন করছে এবং অ্যাপটি কেনার জন্য আলোচনার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন টিকটকের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা 75 দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলো এরই মধ্যে টিকটকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। সরকারও এমন একটি সমাধান চায় যাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি সংরক্ষিত থাকে। বিশেষজ্ঞরা জানান আগামী দিনগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে টিকটকের ভবিষ্যৎ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে সফল 2 বাংলাদেশি উদ্যোক্তাদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। মূল ইভেন্টটি 24 মে পার্কের অভিজাত হোটেল টেরেসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং অন্যান্য পেশাদাররা অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবেন। হোম শেফরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। রন্ধন শিল্পের সাথে বাঙালির গভীর সম্পর্ক রয়েছে, বিশেষ করে রাঁধুনিদের সাথে। দৈনন্দিন জীবনে পাকা রাঁধুনিদের বিশেষ কদর রয়েছে, তা বাসায় বা অভিজাত হোটেল কিংবা রেস্টুরেন্টে। খাদ্য হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত। একজন ভালো রাঁধুনি বা শেফ জাতীয় কিংবা আন্তর্জাতিক ব্যক্তি বিশেষ মর্যাদার জায়গা তৈরি করে নিতে পারেন। তাই বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং হোম শেফদের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। ব্রিটিশ কারি পুরস্কারগুলি অনুরূপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি পুরস্কার। অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখন এই পেশাতে আছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তাদেরকে মূল্যায়ন করা, যারা এই শিল্পকে ধারণ করছে বাংলাদেশি অথেন্টিক খাবার দিয়ে, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই।
নিউ ইয়র্কে জামাইকা আশা গ্রুপের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে প্রাথমিক আয়োজক হল খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এর সাথে যুক্ত প্রতিষ্ঠান খলিল ফুড এবং খলিল ফুড ফাউন্ডেশন, আর নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অফ কোম্পানি। অনুষ্ঠানটি সফল করার জন্য স্বনামধন্য এই দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদন নিশ্চিত করতে দুটি সংস্থা একই সাথে কাজ করবে। খাবারের মূল্যায়নের জন্য যদি আপনি অ্যাওয়ার্ডটা না পান তাহলে কিন্তু অন্য হয়। স্টার মুভি সবাই অ্যাওয়ার্ড পায়, তো খাবারের জন্য অ্যাওয়ার্ড দিবে এবং এটাই প্রথম হবে যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। আমার ধারণা আমাদের আপনাদের প্রচার যদি ভালো হয়, বিশ্বাস যে একটা বেস্ট আইকনিক থাকবে আপনার আমেরিকার মাটিতে। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জার্মানির ডুসেলডর্ফে চলছে আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিন ব্যাপী এই মেলায় জার্মানি সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জার্মানি সহ ইউরোপীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহ থেকেই জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুসেলডর্ফের মেলা প্রাঙ্গণে শুরু হয় 11তম এশিয়া অ্যাপারেলস এক্সপো 2025। মেলায় চীন, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের প্যাভিলিয়নগুলোতে প্রদর্শিত নেট ও ওভেনের তৈরি পোশাকের প্রতি ব্যবসায়ীদের দেখা যাচ্ছে প্রবল আগ্রহ। আমরা নিত্য প্রোডাক্ট ডেভেলপ করি এবং যেগুলা বর্তমান সময়ে যেগুলো চাহিদা সেগুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স, তারা যেন আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহী হয়, সেটাই আমরা আশা করছি এই মেলা থেকে। হোপফুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখে তারা খুবই হ্যাপি। এন্ড অন দ্য টপ আমরা যেহেতু এক্সপোর্ট বেনিফিট দিচ্ছি, বেসিক্যালি D2C বেনিফিট পাচ্ছে বায়াররা, সো এটা তাদের খুব অ্যাট্রাক্ট করছে। দেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইনকর্পোরেটের দেওয়ান তাজ আহমেদ এবং বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে বলে জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। আমাদের যারা এক্সিবিটর, যারা এখানে প্রতিষ্ঠান যারা আছেন, তাদের বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তাদের সাথে পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই খাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 5 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।